কিছুতেই থামাতে পারছে না নিজের ভিতরে সেই তোলপাড়। কী হচ্ছে ওর সঙ্গে? কেনই বা এমন লাগছে? আর কী করলে পুরোটা সত্যি জানতে পারবে ও? যা বারবার ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। ল্যাপটপটা সেভাবেই খোলা রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া। পা টেনে এগিয়ে গেল আরমানের রুমে ওয়ার্ড্রোবের দিকে। দরজাটা ছিল না লক করা, তাই সহজেই খুলে গেল। ভিতরে সাজানো ছিল আরমানের জামা কাপড়, পরিপাটি সুবিন্যস্ত। অথচ মায়ের চোখে তখন কেবল একটাই খোঁজ, কোনো উত্তর যা ওর ভেতরে ঝড়কে থামাতে পারবে। অস্থির হয়ে এলোমেলো করে ফেললো একের পর এক পোশাক। কী খুঁজছে তা জানে না ও নিজেও। নিঃশব্দে গুমড়ে ওঠে ওর বুকে জমে থাকা দ্বন্দ্ব। অবশেষে হঠাৎ চোখে পড়ল ওয়ার্ড্রোবের একপাশে থাকা একটা লকার। আর সেই মুহূর্তে ওর মনে পড়ল বেডের পাশে থাকা ওয়ার্ড্রোবের একটা চাবি দেখেছিল ও। মুহূর্তে দেরি না করে ছুটে গিয়ে সেটা নিয়ে নিল। চাবি ঘোরাতে লকার খুলে গেল। ভেতরে রাখা কয়েকটি ফাইল চোখে পড়ল। কাপা হাতে সেগুলোকে একে একে বের করে আনলো মায়া। প্রথমে চোখে পড়ল কিছু মেডিকেল রিপোর্ট। পড়তে পড়তে ওর চোখ স্থির হয়ে এলো। পেশেন্টের জায়গায় লেখা ওর নিজের নাম। কিছু মুহূর্তে স্তব্ধ হয়ে রইল ও, তারপর ফাইলের পাতাগুলো উল্টাতে থাকলো। বুঝে নিতে সময় লাগলো না, মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়েছে ও। জীবনের সমস্ত পাতা মুছে গেছে মগজের ক্যানভাস থেকে। হঠাৎ এক অচেনা স্রোত বইছে শুরু করলো বুকের ভিতর। চোখ থেকে ঝরে পড়লো দুফোঁটা পানি নীরব ব্যথাতুর। আরও কে বাকি আছে ওর জানার জন্য কে জানে। মেডিকেল রিপোর্ট ফাইল ছেড়ে আরেকটা ফাইল হাতে তুলে নিল ও। খুলে ফেলতে চোখ ছানা বড়া হয়ে গেল মায়ার। ধপ করে বসে পড়ল ফ্লোরে। হাত থেকে ফাইলটা পড়ে যায়নি ঠিকই, কিন্তু ওর বুকের ভিতর ভেঙে গিয়েছে বহুদিনের স্তব্ধ একটা প্রাচীর। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা দুটো নাম, আরমান শাহরিয়ার ও মায়া তালুকদার। একটি কাবিননামায় এক হয়ে জ্বলজ্বল করছে দুটো নাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, চোখে মুখে অসহায় ও বিস্ময়ের ছাপ। কেউ জানে না ঠিক কী ঘটতে চলেছে এখন। মায়াকে সব কিছু মেনে নেবে, নাকি ভিন্ন অর্থ খুঁজে নেবে পরিস্থিতির? যদি মায়া ভুল বুঝে ফেলে, তবে আরমানের অবস্থাটা কেমন হবে? সত্যি কি সে সামনে নিতে পারবে সেই ভুল বোঝাবুঝির ভার? মায়া মাথায় কারো ছিন্নভরা ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পাশে বসেছিলেন সাবিনা বেগম। নরম হাতে মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন, নিঃশব্দ সান্ত্বনার মতো। চারপাশে চোখ বুলিয়ে দেখল সে শুয়ে আছে আরমানের বিছানায়। পাশে সামিরা, রুবি চিন্তিত মুখে তাকিয়ে আছে ওর দিকে। তখন অতিরিক্ত মানসিক চাপ আর ধাক্কা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল মায়া। এখন মাথাটা যেন ভারী, আবছা, ক্লান্ত। হঠাৎ স্বপ্ন মনে পড়ে গেল আরমানের চিঠি, ল্যাপটপে সেভ করে রাখা তাদের বিয়ের ছবি, মেডিকেল রিপোর্ট, আর সবশেষে সেই কাবিননামা। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে। পাশেই সাবিনা বেগম বসা। মায়া ওনাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, আমি আমি ওনার অর্ধাঙ্গিনী। মায়াকে শেষ করতে না দিয়ে বলে উঠলেন উনি। তারপর আবারও বললেন, আমার আরমানের বউ তুমি, এই শাওরিয়া পরিবারের বড় বউ। আমার আরমানের কলিজা তুমি, যাকে ছাড়া আমার আরমান একেবারে অচল। কথাটি বলে উনি শাড়ির চুলে কোনা দিয়ে চোখ মুছলেন। মায়ের চোখ থেকে তখন অশ্রুবন্যা বইছে। মায়া কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এতদিন কোনো আমার থেকে লুকানো হয়েছে সব কিছু? আমার এই অবস্থার জন্য উনি কি আমায় ছেড়ে দিতে চেয়েছিলেন? তোমার সেটা মনে হয়? দেখোনি এতদিন আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, এখনও তো পাচ্ছে। তোমার থেকে সব কিছু লুকানো হয়েছিল মানে এটা নয় যে তোমাকে আরমান ছেড়ে দিতে চেয়েছিল। আমরা সবাই পরিস্থিতির কাছে অসহায় ছিলাম। জানাতে চেয়েও জানাতে পারিনি কিছু, কারণ ডক্টর বারণ করেছিলেন তোমার ব্রেনের কন্ডিশন ভালো ছিল না, বেশি চাপ সহ্য করতে পারবে না তুমি, তাই ডক্টর নিষেধ করেছিল। মায়া নিশ্চুপ, কী বলবে ও বুঝতে পারছে না। মুখের ভাষা হারিয়ে ফেলছে ও। মাঝে মধ্যে সামিরা, রুবি ওকে ভাবিমণি ডাকতো, কিন্তু পরে ওরা কথা ঘুরিয়ে দিত। মায়া ভাবতো হয়তো ও ভুল শুনছে। তখন তো নিজের বেড়ে নিয়ে নিজেই বুঝতে পারতো না ও, কিন্তু এখন সেই প্রথম থেকে ভেবে
পুরো ঘটনা বুঝতে পারল। মিসেস সাবিনা বেগম রুবিকে দিয়ে খাবার নিয়ে মায়াকে যত্ন সহকারে খাইয়ে দিলেন। এরপর ওর ওষুধগুলোও খাইয়ে দিলেন। মায়া নিজের জীবনে হিসাব নিকাশ করতে করতেই কিছুক্ষণের মধ্যে ঘুমের অতলে গভীর ডুব দিল। ওষুধের প্রভাবে মায়ের ঘুম ভাঙলো গাড়ির হর্নের আওয়াজে। ধরপড় করে বিছানায় উঠে বসলো। আরমানের রুমে এতক্ষণে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে হয়তো অপেক্ষা করছিল আরমানের ফিরে আসার, তাই গাড়ির হর্নের আওয়াজে শুনেই ঘুমটা ভেঙে গেছে ওর। কোনো মতে গায়ে ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ির সদর দরজা খুলে একেবারে বাইরে চলে গেল। সামিরা রুবি মায়াকে এভাবে ছুটে আসতে দেখে ওরাও পিছু পিছু ছুটে এলো। সামিরা, কি হলো, এভাবে ছুটে এলে কেন? ভাবি না মানে আপু? মায়া এখনো কনফিউজড, কি ডাকবে বুঝতে পারছো না? এদিকে আমি গাড়ি গ্যারেজে রেখে গাড়ি চেপে আঙুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছে আবির। বাহ বাহ, তিনমূর্তি আমাকে ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, কি সৌভাগ্য আমার। রুবি মুখ বেঁকিয়ে বলল, বয়ে গেছে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য, এখানে আপনার অপেক্ষা করতে। মায়া ম্যাম বাইরে এলো, তাই আমরাও এলাম। মায়া বিরক্ত গলায় বলল, ভাইয়া রাখো তো তুমি তোমার ফাজলামি, আগে বলো উনি কোথায়? আবির ভুরু কুচকে বলল, উনিটা কে? মায়া, তোমার অফিসের বস, গম্ভীর মুখো হুলো বিড়াল। আবির গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি জানো কাকে কি বলছো? অফিসের প্রত্যেকটা স্টাফ ওকে জমের মতো ভয় পায়, আর ওর এক একটা গলার আওয়াজ সিংহের গর্জনের মতো। মায়া মুখ বেঁকিয়ে বলল, আর হ্যাঁ, তার জন্যই তো ওই সিংহ এখন আমার থেকে হুলুবিলার মতো পালিয়ে বেড়াচ্ছে। আবির, আরে পালিয়ে বেড়াবে কেন, ও এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। মায়া, হ্যাঁ কত ব্যস্ত সে আমার জানা আছে, কথা না ঘুরিয়ে বলুন উনি কোথায় এখন? আবির, কথা ঘুরবো কেন, আমার এখন অফিসেই আছে, একটু কাছের চাপ আছে তাই তো। মায়া, আচ্ছা ঠিক আছে চলো, আমাকে অফিসে নিয়ে চলো। আবির, হ্যাঁ চলো। অফিসে? মায়া, হ্যাঁ অফিসে। আবিরের এখন এমন অবস্থা, ফাঁসে গেছে মানকে চিপায়। আরমান যে অফিসেও নেই, আর সারাদিন একবারও অফিসে আরমানের দর্শন পাওয়া যায়নি। প্রচণ্ড ঘেটে আছে ছেলেটা। মায়াকে কীভাবে সামলাবে, মায়াকে কীভাবে বোঝালে বুঝবে, সেটাই বুঝতে পারছে না আরমান। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে আরমান, মায়ের করা প্রশ্নগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরমান আবিরের করা লাস্ট কথা হয়েছিল সেই সকাল 10টার দিকে। আরমান ওকে কল করে বলেছিল অফিসের সব কিছু সামলে নিতে। বাড়িও ফিরবে না আজ, বাড়ির সবাই যেন মায়াকে দেখে রাখে, আর ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবির এখনও জানে না যে মায়া সব কিছু জেনে গেছে। ও কিছুটা হাসার চেষ্টা করে বলল, কিন্তু এত রাতে অফিসে যাওয়াটা কি ঠিক হবে তোমার? হ্যাঁ মায়া জেদি গলায় বলো, হ্যাঁ ঠিক হবে, আমি যাব মানে যাব। রুবি বলে উঠল, কিন্তু স্যার আমাকে বলে গেছে আমি জানি আপনাকে কখনো একা না ছাড়ি। তখনই সামিনারাও বলে উঠল, হ্যাঁ ভাইয়া আমাকেও বলে গেছে যেন তোমাকে দেখে রাখি সব সময়। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, ওকে তাহলে তোমরা চলো আমার সাথে। এরই মধ্যে মাসা ওখানে উপস্থিত হয়েছে। মাসা নরম গলায় মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, কিন্তু মায়া বোন আমার বোঝার চেষ্টা কর, তোর শরীরের অবস্থা এখন ভালো নয়, এইভাবে এতটা চাপ নিস না। মায়া অসহায় গলায় বলো, প্লিজ আপু, তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি চাপ নিইনি, আমি শুধু ওনার সামনাসামনি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাব। বলি মায়া হাঁটা শুরু করলো। তখনই আয়া নাচছিল বাইরে থেকে। মায়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ ভাবিমণি? মায়া, অফিসে, তোমার ভাইয়ের কাছে। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আজ সব শেষ করব। আয়ন ভুরুকুসকে তাকালো পিছনে থাকা ছামিরাদের দিকে। ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। আবির কৌতূহল মিশ্রিত গলায় প্রশ্ন করলো, কিসের লুকোচুরি খেলা মায়া? মায়া বিরক্ত গলায় বলল, সব কিছু জানা সত্ত্বেও একদম নাটক করবেন না ভাইয়া। আবির হকচকিয়ে গেল। ও সামিরাদের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। সামিরা মাথা নাড়িয়ে বলল, মায়াপুর সব জেনে গেছে আবুল ভাইয়া। আবির অবাক হয়ে বলল, কি?
মায়া জেনে গেছে যে আরমান ওকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে নিয়ে এসেছিল। দিল, একেবারে হাটের মাঝে হাড়ি ভেঙে দিল আবির। এই কথাটি যথেষ্ট ছিল মায়াকে আরও একবার চমকে দেওয়ার জন্য। ও অবাক চোখে তাকালো আবিরের দিকে। মায়ার চোখ ছলছল করছে। সামিরা, রুবি, আয়ান ওরা সবাই চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আবির সকলের চোখ রাঙানি দেখে মনে মনে কিছুটা ভয় পেল। আবির, কি হলো? সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আয়ান হাই হুতাশ করে বলল, সেইম অন ইউ ব্রো। এখনও শিখলে না তুমি কোথায় কি বলতে হয়। মায়া ছলছল চোখে তাকালো আবিরের দিকে। বাড়ির কাজের লোক করে নিয়ে এসেছিল মানে? সামিরা, আরে ভাবিমণি, তুমি বুঝতে পারছো না? ভাইয়া মজা করছে তোমার সাথে। রুবিও কথা ঘোরানোর জন্য বলো, আমার তো মনে হচ্ছে উনি টাইম ওয়েস্ট করার জন্য এসব করছেন ইচ্ছা করে। মায়া তাচ্ছিল হেসে বলো, কোনটা মজা করে বলা আর কোনটা সিরিয়াসভাবে বলা সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আয়ান ভাইয়া, তুমি নিয়ে যাবে নাকি আমি একাই যাব? আয়ান, কিন্তু ভাইয়া তো অফিসে। আবির আয়ানকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলো, আরে চলো, আমি নিয়ে যাচ্ছি তো। এরই মধ্যে আবির আয়ানকে গাড়ি আনার নাম করে টেনে নিয়ে গেছে। আবির, প্লিজ ভাই কিছু করো, আমি মায়াকে বলেছি আরমান অফিসে আছে। আয়ান, বাহ, খুব ভালো করেছো। আর আমরা কেউই তো খোঁজই পাইনি সারাদিন, ভাইয়া কোথায় আছে? আবির, ফ্ল্যাটে নেই, মনে হয় মায়াকুঞ্জে আছে। ওখানে ছাড়া আর কোথায় থাকবে? আয়ান অবাক গলে বলো, মায়াকুঞ্জ? সেটা কোথায়? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, মায়াকুঞ্জ, মায়াবতীর মায়াকুঞ্জ। আরমান অনেক আগে থেকেই শহর থেকে অনেকটা দূরে সেই পিচ্ছি মায়াবতীর জন্য সকলের আড়ালে একটা বাড়ি বানাচ্ছিল। কিছু মাস আগে ওই বাড়ির কাজ শেষ হয়েছে। মায়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মায়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারদিক নজর বুলিয়ে দেখতেই কেমন একটা অনুভূতি হলো, যেন এর আগেও অনেকবার এসেছে এখানে। চোখ ঘুরিয়ে চারদিকে দেখতে লাগলো ও। সব কিছু কেমন যেন চেনা লাগছে। মাইশা মায়ের কাঁধে হাত রেখে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? শরীর খারাপ করছে না তো? মায়া, না, ঠিক আছি আমি, চলো। আবির মায়াকে সোজা আরমানের কেবিনে নিয়ে আসলো। আসার পথে চারদিকে মায়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। করিডোর, অফিসের ফ্লোর, স্টাফদের বসার জায়গা, রিসেপশন, আর সবার শেষে আরমানের কেবিনের সামনে ওই যে হেড ডিজাইনার বলে লেখা আছে দরজায় মাথার কাছে, ওই কেবিনটা প্রচণ্ড চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও অনেকবার এসেছে, অনেকবার দেখেছে এই জায়গাগুলো। খুব খুব চেনা সব কিছু। এমন অনুভূতি জাঁকিয়ে বসেছে ঠিকই, কিন্তু মাথায় অনেক চাপ দিয়েও কিচ্ছু মনে করতে পারছে না মায়া। মায়া আর মানে পুরো কেবিনটা ফাঁকা আর অন্ধকারে দেখে অবাক হলো। অবাক গলাতে বলো, কি ব্যাপার? পুরো কেবিন তো অন্ধকার, উনি কোথায়? আবির কেবিনের লাইট জ্বালিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। আমি বাড়ি যাওয়ার আগে তো এখানেই ছিল আরমান। মায়া, বাড়ি যাওয়ার আগে এখানে থাকলে এখন কোথায় গেল? তুমি না বলে কাজের চাপ আছে ওনার? আবির তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো কাজের চাপ, সেলাইয়ের কারখানায় গিয়েছে মনে হয়। মায়া তাচ্ছিল্যে এসে বলে, অজুহাত দিচ্ছ? একটু ভালো করে দাও। কোন পাগল এত রাতে কারখানায় সেলাইয়ের কাজ করবে? আবির থতমত খেয়ে বলল, এখন ওর নিজের মাথাতে নিজের বাড়ি যেতে ইচ্ছে করছে। আবির বিড়বিড় করে বলল, আল্লাহ, দড়ি ফেলাও, উঠাই যাও। শালা আরমান আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে গেল। আবির, আরে তুমি হয়তো জানো না, কারখানার মাঝে মাঝে লাইট ডিউটি থাকে, তখন সারা রাত খোলা থাকে। মায়া পুরো কেবিনে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই ও আরমান কেবিনে থাকা ওয়ার্ড্রপটা টেনে খুললো। লক করা ছিল, তাই সাথে সাথে খুলেও গেল। পুরো ওয়ার্ড্রপটা ফাইলে ভর্তি। তারই এক পাশ থেকে একটা ফাইল টেনে বের করে আনলো। ফাইলটা মায়া খুলে মনোযোগ সহকারে দেখতে লাগলো। ফাইলে আছে বেশ কিছু মেইলি ছবি আর তাদের ডিটেলস। সামিরা, মাইশা ওরা ইতিমধ্যে কেবিনে থাকা সোফায় বসে গেছে, সবার মায়ার কাণ্ড দেখছে। হঠাৎই মায়া বলে উঠল, এই আপনাদের ব্যবসাটা কি বলুন তো, মেয়ে পাচার নাকি? মায়ের কথা শুনে আবির শুকনো বিষম খেলো, কাশি উঠে গেল ওর। সবাই বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ের মাথার মধ্যে সত্যিই গেছে শেষমেশ কিনা মেয়ে পাচার। আর মায়া তো
ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রতিটি মেয়ের ছবি দেখেই চলছে। আয়ান: আরে ভাবিমণি, কী যে বলো না তুমি, মেয়ে বাসার ব্যবসা হবে কেন? ভাইয়ের মেন বিজনেস সব ধরনের ড্রেস নিয়ে, সাথে আরও অন্যান্য কিছু যোগ করেছে ধীরে ধীরে। আর এই মেয়েদের ছবির ডিটেলস এগুলো এই অফিসের স্টাফদের, এই অফিসের কাজ করা প্রতিটি ব্যক্তিরই ছবি সহ ডিটেলস রাখা আছে এইভাবে। মায়া: ও আচ্ছা, বুঝলাম, কিন্তু উনি কোথায় গেলেন? আয়ান: সেটাই তো বুঝতে পারছি না ভাবিমণি। মায়া ফাইল রেখে দিল। আয়নের কথায় মায়া গভীর ভাবনায় ডুব দিল। আবিরের কথা মতো আরমানের অফিস থাকার কথা ছিল। আরমান সেটাই তো বলেছিল আবিরকে, কাজের চাপে আছে তাই বাড়ি ফিরবে না। কিন্তু আবির বাড়ি ফেরার সাথে সাথে আরমান অফিস থেকে উধাও। সন্দেহের বাসা বাঁধল মায়ার মনে। আচ্ছা, কোনো মেয়ের সাথে রিলেশন নেই তো ওনার? থাকতেই পারে, এত বড় বিজনেসম্যান বলে কথা, তার উপর আবার মায়ের কিছু মনে নেই। এটাই তো অনেক বড় সুযোগ হতে পারে ওনার কাছে। এইসব ভাবতে ভাবতে মায়া এগিয়ে গেল, এলো সেই কাছের দেওয়ালটার দিকে। এখন এটা পর্দা দিয়ে ঢাকা নেই, তাই আরমানের কেবিন থেকে স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে। মায়া কী মনে করে হঠাৎই প্রশ্ন করলো, আচ্ছা, হে হেড ডিজাইনার মেয়ে না ছেলে? জানা মতে আরমানের হেড ডিজাইনার মানে মিস দিশা। তাই ও কিছু না বুঝে উত্তর দিল, হেড ডিজাইনার তো মিস দিশা নামের একটা মেয়ে। মায়া: আর এই কেবিনটা? এবার আয়ান কিছু না বুঝে উত্তর দিল, আরে এই কেবিনটাই তো ভাইয়ার স্পেশালভাবে বানিয়েছিল আমার জানা মতে। আবির কপাল চাপড়ে বিড়বিড় করে বলো, এতক্ষণ আমি একাই ফেসেছিলাম, এখন এই বেটা আরমানকেও ফাঁসিয়ে দিল। ঠিক হয়েছে, এবার আরমান বাবু ঠেলা সামলাও। আয়নের কথায় মায়া নিজের সন্দেহকে নিশ্চিত রূপে ধরে নিল। মায়া আরমানের স্ত্রী, কিন্তু মায়া সব কিছু ভুলে যাওয়া। আরমানকে তো নিজের কাছে আসতেই দেয় না অনেক দিন হলো। আর একটা পুরুষ মানুষ কতদিনই বা একা থাকবে? ওনারও তো নারী সঙ্গীর প্রয়োজন। তাই হয়তো নিজের চাহিদা মেটানোর জন্য। না, আর ভাবতে পারছে না মায়া। বুকের ভিতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে যেন। আরমান এখন হয়তো অন্য কোনো মেয়ের সাথে আছে। ভাবতেই ওর হৃদয়টা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সবাই হকচকিয়ে গেল মায়াকে হঠাৎ করে কাঁদতে দেখে। সামিরা মায়ের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, কি হলো ভাবিমণি, কাঁদছো কেন তুমি? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, ওনার ওই হেড ডিজাইনারের সাথে ওনার সম্পর্ক আছে, তাই না? সবাই অবাক হলো মায়ের কথা শুনে। মেয়েটা কি জানে না ও কি বলছে? আবির: কী সব বলছো তুমি মায়া, পাগল হয়েছো? মায়া উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে পাগল মনে হবেই। সব তো বোঝাই যাচ্ছে। উনি স্পেশাল কেবিন বানিয়েছে স্পেশাল মানুষের জন্য। আর এই কেবিনটা কার? ওনার হেড ডিজাইনারের। উনি ওনার স্পেশাল কেবিনে হেড ডিজাইনারকে দিয়ে কাছের দেওয়ালের পাড়ে বসে স্পেশাল মানুষটিকে স্পেশালভাবে দেখে। এরপর মায়া মাইশার কাছে গিয়ে উত্তেজিত হয়ে ওকে দেখিয়ে বলে উঠল, দেখো আপু দেখো, ওই যে হেড ডিজাইনারের ডেস্ক, আর ওনার ডেস্ক একদম সোজাসুজি, এখানে বসে খুব সুন্দরভাবে দেখা যায় তাকে। এর মানে কি আপু? মাসা অসহায় চোখে তাকালো মায়া দিকে। ও কি উত্তর দেবে বুঝতে পারছে না। এদিকে মায়ের কথা শুনে আমি ধপ করে বসে পড়লো সোফার উপর। এখন তো ওর দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করলো। হাই হুতাশ করে বলে উঠলো, আরমান ভাই তুই কোথায়? তোর বউ যে তুই সামলাতে পারবি, আমাদের দ্বারা সম্ভব নয়। নিয়ে যায় এ পাগলিকে, যেমন স্বামী তেমন তার বউ। মায়া কাঁদতে কাঁদতে বলো, হ্যাঁ আমি 100% শিওর উনি ওই মেয়ের সাথে আছে, আর কালও ছিল, তাই না? আবির ভাইয়া কাল রাতে তো অনেক রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল, আর তুমি তো কাল ওনার সাথেই ছিলে। আবির কাঁদো কাঁদো গলায় বলো, বিশ্বাস করো বোন আমার, আর মানে কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আজ পর্যন্ত তুমি ছাড়া কোনো মেয়ের কাছে গেসেনি ও। আর কাল আমি ওরা একসাথেই ছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো মেয়ে ছিল না ওর সাথে। এই কথাগুলো একদম সত্যি, একটু মিথ্যে না। এই যে সামিরার হবু বরের কসম করে বলছি। শেষের কথাটা সামিরার মাথায় হাত দিয়ে বলতে চাইলো, কিন্তু সামিরা লাফ দিয়ে সরে গেল। সামিরা তেজি গলায় বলল, এই একদম আমার না হওয়া বরের কসম কাটবে না বলে দিচ্ছি। মায়া আবারও কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, এই কথাগুলো একদম সত্যি? একটু মিথ্যে না। তাহলে আগের কথাগুলো কি সব সত্যি না মিথ্যে ছিল?
আবিরের অবস্থা নাজেহাল, থতমত খেয়ে গেল ও। মায়া আয়নের কাছে গিয়ে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো। আয়ান নির্দ্বিধায় পকেট থেকে ফোন বের করলো, আনলক করে দিল। মায়া কল লাগালো আরমানের নাম্বারে, কিন্তু রিসিভ করলো না আরমান। একবার, দুইবার, তিনবার এইভাবে বহুবার চেষ্টা করলো, কিন্তু আরমান একবারও রিসিভ করলো না। আর এই কারণে আরও উত্তেজিত হয়ে পড়লো মায়া, পাগলের মতো বিহেভ শুরু করলো। আবির, সামিরা, রুবি সবার ফোন থেকে কল দিল, একবারও না বহুবার, কিন্তু ফলাফল শূন্য। মায়া রেগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। আরমানের ডেস্কে থাকা সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো, সাথে ওর পাগলের মতো কান্না তো আছেই। মুখে উচ্চারণ করছে আর কেবিনে থাকা প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সব বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। আমি ওনাকে নিজের কাছে আসতে দিইনি বলে অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে, আর এখন নিশ্চয় তার সাথে রাত কাটাতে ব্যস্ত। তার জন্যই তো কারো ফোন রিসিভই করছে না, বাড়িও ফিরছে না, মজা মস্তি করতে ব্যস্ত এখন উনি। হঠাৎই মায়া থেমে গেল, তারপর পাগলের মতো হেসে বলল, আচ্ছা, উনি যদি নিজের বউয়ের মরা খবর শুনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে না, তাই না? মায়ার কথা শুনে আটকে উঠল সবাই। এদিকে আরমান গাড়ি থেকে চাবিটা বের করে দারোয়ানের হাতে ধরিয়ে দিল গাড়ি পার্ক করে দেওয়ার জন্য। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখনও মায়াকুঞ্জে আছে। গাড়িটা গেটের কাছে থামিয়ে দিল। তা এখন হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করছে। হাঁটতে হাঁটতে পকেট থেকে মোবাইলটা বের করলো আরমান। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তে চমকে উঠল ও। বাড়ির সবাই, অনেকগুলো মিস কল আর কিছু মেসেজ। শেষ মেসেজটা এসেছে আবিরের ফোন থেকে। থমকে গেল আরমানের হৃদয়, স্ক্রিনে জল জল করছে। মায়া সুসাইড করছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয়। মেসেজ এসেছে প্রায় 2 ঘন্টা আগে। আরমান পুরো শরীর কেঁপে উঠল, হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই আরমান কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে কেউ একজন রুমাল জাতীয় কিছু একটা দিয়ে আরমানের মুখ বেঁধে দিল। আরও 2জন আছে হয়তো। পিছনের দিকে নিয়ে গিয়েও হাত পা বেঁধে ফেললো। এরপর কালো কোনো কাপড় দিয়ে পুরো মাথা ঢেকে ফেললো আরমানের। আরমান এমনিতে একটা শকড এর মধ্যে ছিল আরমান এমনিতে একটা শকড এর মধ্যে ছিল, তাই চেয়েও কিছু করতে পারল না ও। অজ্ঞান 3 ব্যক্তি আরমানকে টেনে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আরমানের হাত বাঁধা, চোখও ঢাকা, ছটফট করেও স্বাস্থ্যবান 3 পুরুষের সাথে পেরে উঠতেছে। ওরা আরমানকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো, এরপর চেয়ারের সাথে বেঁধে দিল। বাধা হয়ে গেল। আরমানের মুখের উপর থেকে কাপড় সরালো এক ব্যক্তি, সামনে থাকা মানুষটি ইশারা পেয়ে। আরমানের চোখ থেকে কালো কাপড়টা সরাতেই সামনে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল, চোখ বড় বড় করে তাকালো। এরপর আশেপাশে থাকা মানুষগুলির দিকে ভুরু কুঁচকে তাকালো। খুব শখ না পালিয়ে বেড়ানোর? এবার কি করবেন মিস্টার আরমান শাহরিয়ার? অবশেষে আপনাকে তো এই মায়ের হাতে ধরা পড়তেই হলো। আরমানের তপ্ত হৃদয় যেন এক পলাশ বৃষ্টি নামলো। মায়া সুস্থ অবস্থায় ওর চোখের সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, এটাই যথেষ্ট ছিল ওর হৃদয়কে প্রশান্তি করে দেওয়ার জন্য। আবিরের ফোন থেকে আসা মেসেজটা দেখে আরমানের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আরমান এক পাশে দাঁড়িয়ে আছে, আবির আরেক পাশে আয়ান। দৃশ্যটা ঠিক এমন যেন আরমান একজন বড় অপরাধী, তাই তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। আবির ও আয়ান হচ্ছে 2জন গার্ড। ওরা অপেক্ষা করছে তাদের বসের আদেশ পাওয়ার জন্য। আর তাদের ঠিক সামনে পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে ওদের বস মায়া। আরমানের মুখ বাঁধা, তাই ও মুখে শব্দ করতে পাশে থাকা আবিরের দিকে রাগি চোখে তাকালো। আবির আরমানের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে এরপর তাকালো মায়ার দিকে। মায়া ইশারা দিতেই আবির আরমানের মুখের বাঁধন খুলে ফেলল। মুখ খোলা পেতেই প্রথমে আরমান একটা বড় করে শ্বাস নিল, তারপর অসহায় গলায় বলল, মায়াবতী ঠিক আছো তুমি? আবিরের মেসেজ দেখে আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম। আরমান এবার আবিরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, রাস্কেল, স্টুপিড, এমন মেসেজ দিয়েছিস কেন? হ্যাঁ, মেরে ফেলার প্ল্যান করেছিলিস নাকি আমাকে? আবির ইনোসেন্ট ফেস করে বলল, আমি দেইনি ভাই, ওই মেসেজ আমার ফোন থেকে মায়া দিয়েছে। আবিরের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মায়া নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আরমানের দিকেই। কেন কেন ওই মেসেজ দেখে আর একটু হলে হার্ট অ্যাটাক করতেন আপনি? কী হন আমি আপনার?
কি হয় আমি আপনার? কথাটা আরমানের হৃদয়ে ধারালো ছুরির ন্যায় বিঁধে গেল। অসহায় তোকে তাকালো ও মায়ার দিকে। আরমান, মুখে বলাটা কি খুব প্রয়োজন? একটু কি নিজে থেকে বুঝে নেওয়া যায় না? মায়া, না, নিজে থেকে বুঝতে চাই না আমি, আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই কথা পরে হবে, আগে বলুন আপনার সেই বিদেশি গার্লফ্রেন্ড কোথায় গেল? আরমান অবাক গলায় জিজ্ঞাসা করলো, বিদেশি গার্লফ্রেন্ড? কী সব বলছো, পাগল হয়েছ নাকি? মায়া, হ্যাঁ, এখন নিজেকে বাঁচাতে আমাকে তো পাগল সাজাবেনি। শহর থেকে অনেকটা দূরে এই বাড়িতে এসে আজ সারাদিন বিদেশি এক মেয়েকে নিয়ে ফুর্তি মজা করেননি? কি ভেবেছেন কেউ জানতে পারবে না? মায়ের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো সবার দিকে। তবে এই বাড়ির কেয়ারটেকার রহিমা খালার দিকে চোখ পড়তেই যা বোঝার বুঝে গেল আরমান। তখন আরমানের অফিসে পাগলের মতো হেসে মায়া বলল, আচ্ছা, উনি যদি নিজের বউকে মরার খবর শুনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে, তাই না? কথাটি বলে আবিরের ফোনটা নিয়ে আরমানের ফোনে আবিরের নামের এই মেসেজ দেয়। এরপর নিলুপ্ত ভঙ্গিতে বলল, চলো বাড়ি চলো এখন। মনে হয় উনি যদি মেসেজ দেখে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে। এরপর ওরা অফিস থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মায়ের এমন অবস্থায় আবিরের মনে দাগ কাটল ভীষণভাবে। কী যেন ভেবে কল লাগালো মায়াকুঞ্জে থাকা কেয়ারটেকারকে। উনি জানালেন সারাদিন আরমান ওখানেই ছিল, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তবে বলে গেছে আজ রাতে এখানে ফিরবে এবং এখানেই থাকবে। আবির সব কিছু জানালো মায়া ওখানে যেতে চায়। এরপর আবির, সামিরা, রবি, মায়া, মাইশা, আয়ান সহ সবাই মায়াকুঞ্জে উপস্থিত হয়। মায়ের ভেতরটা যেন আরও ভেঙে চুরমার হয়ে গেল যখন কেয়ারটেকার রহিমা খালার মুখে শুনল আরমান নাকি সারাদিন এই বাড়িতে একা থাকলেও সন্ধ্যার পরে এক বিদেশি মেয়ে হাজির হয় মায়াকুঞ্জে। মেয়েটি যতক্ষণ থাকে ততক্ষণ তারা ইংরেজিতে কথা বলে, যার একটি শব্দ রহিমা খালা বুঝতে পারেনি। শুধু তাই নয়, সেই মেয়ের জন্যই নাকি বিশেষভাবে নানা রকম বাঙালি রান্না করতে হয় রহিমা খালাকে। এরপর রাতের খাবার শেষ করে তাকে নিয়ে আরমান বেরিয়ে যায় বাইরে। মায়া এমনিতেই হেড ডিজাইনারকে নিয়ে নিজের মতো করে কল্পনার এক জাল বুনেছিল, যা শুধু জড়িয়েছিল নানা প্রশ্ন আর অদেখা দৃশ্য। অথচ রহিমা খালার মুখ থেকে এত কিছু শোনার পর মনে হলো এই মানুষটিকে সে চেনে কি আদৌ? স্মৃতির ক্যানভাসে আরমানের সাথে তার পরিচয় মাত্র 2 মাসের, অথচ মনে হয় হাজার জন্মের চেনা। অদ্ভুতভাবে আপন। একদিকে তার মন বিশ্বাস করতে চায় আরমান এমন নয়, অন্যদিকে চোখে দেখা আর কানে শোনা কথাগুলো বুকের ভিতর তীব্র কষ্টের আগুন ধরিয়ে দিচ্ছে। ভেতরটা যেন দাউ দাউ করে পড়ছে, অথচ কোনটা সত্যি কোনটা মিথ্যে তার হিসেব মিলছে না কিছুতেই। মায়ার মাথার ভেতরটা এলোমেলো হয়ে আছে, নিজে বুঝতে পারছে না সে আসলে কী ভাবছে আর কী করছে। রহিমা খালার কথা অনুযায়ী আরমান এই বাড়িতে ফিরে আসবে, কিন্তু ওর মনে হয় আবারও আরমান যদি পালিয়ে যায় ওকে দেখে। তাই রাত 2টার সময় মায়ার প্ল্যান অনুযায়ী আবির, আয়ান এবং রহিমার স্বামী জসিমউদ্দিন মশার কামড় খেয়ে বসে আছে গেটের পাশে ঝোপে, এবং আরমান বাড়িতে প্রবেশ করলে সাথে সাথে ওরা হামলে পড়ে আরমানের ওপর। টি টেবিলের ওপর ফলের ঝুড়িতে ফলে থাকা একটা ধারালো ছুরি ছিল। হঠাৎ সেটা হাতে তুলে নিল মায়া। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা ধরলো আরমানের গলায়। সবাই আটকে উঠল। আরমান নির্বিকার ভঙ্গিতে শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ের হাত কাঁপছে, চোখ ছলছল করছে, কিন্তু মুখে উচ্চারণ করা বলা কথাগুলো ছিল খুবই দীর্ণ। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আর নয়। আমি সব কিছু জানতে চাই মিস্টার আরমান শাওরিয়ার, শুরু থেকে শেষ অবধি সব কিছু। কী হয় আমি আপনার, আপনার সাথে কিসের সম্পর্ক, আর আজ এই বাড়িতে আপনার সাথে থাকা বিদেশি মেয়েটি কে ছিল? আরমান শান্ত ভঙ্গিতে উত্তর দিল, বিদেশি মেয়েটি ছিল ডক্টর ক্যামেলিয়া ডিসুজা। উনি তোমার চিকিৎসা করেছেন। তুমিও তাকে খুব ভালো করে চেনো মায়া। উনি 2 দিনের জন্য এই দেশে এসেছিলেন নিজের কাজে। এতদিন ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আজ উনি ফিরে গেলেন নিজের দেশে। আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম তোমার ব্যাপারেই। ওনার 10টার দিকে ফ্ল্যাট ছিল, তার আগে উনি ফিরেছিলেন, তাই ওনাকে আমি এই বাড়িতে ডেকে নিয়েছিলাম। এরপর তোমার ব্যাপারেই কথা হয়েছে ওনার সাথে। ডিনার করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। রহিমা খালা তো বাড়িতেই ছিল সারা দিন। জিজ্ঞাসা করো উনি কি কখনো দেখেছে আমাদের দুজনকে একসাথে রুমে যেতে? আরমান তাকালো রহিমা খালার দিকে, মায়াও তাকালো।
রহিমা খালা মিনমিন করে বললেন, হ্যাঁ মানে স্যার আর উনি সারাক্ষণ এই সোফাতেই বসে কথা বলছিলেন। এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ থেকে ওনারা বেরিয়ে যায়। মায়া তখনও শক্ত ভঙ্গিতে আরমানের গলায় ছড়ি ধরে দাঁড়িয়ে আছে। ও বলল, কী প্রমাণ আছে যে ওটা ওই ডক্টর ক্যামিলিয়ান ছিলেন? আরমান তাকালো মায়ার দিকে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, আমার ল্যাপটপ অন কর, এবারে সিসিটিভি ফুটেজগুলো বের কর। আবির আরমানের কথা মতো ল্যাপটপ অন করে ড্রয়িং রুমে সিসিটিভি ফুটেজ দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর ক্যামেলিয়া। এবার মায়া ছলছল চোখে তাকালো আরমানের দিকে, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, আর আপনার সাথে কিসের সম্পর্ক আমার? তো মায়া জানে আরমানের সাথে ওর কিসের সম্পর্ক, কিন্তু তবুও আরমানের মুখ থেকে শুনতে চায়, জানতে আরমানের অনুভূতি। আরমান কিছু বলবে তার আগেও ভোরু কুচকে তাকালো মায়ের পেছনে থাকা সামিরা আর আবিরের দিকে। ওরা দুজন যেন কি ইশারায় বলতে চাইলো। মায়া আরমানকে এইভাবে পেছনে তাকাতে দেখে ও নিজেও ঘুরে তাকালো। সাথে সাথে সামিরা ঘুরে অন্যদিকে চলে গেল। ভাবটা এমন যেন কিছুই হয়নি। আর আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, বল বল, কিসের সম্পর্ক তোর আর ভাবিমণির সাথে? না মানে মায়ার সাথে। ভাবিমণি বলার সাথে সাথে মায়ের চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আরমান গম্ভীর গলায় বলল, তোমার সাথে আমার একজন বস এবং স্টাফের সম্পর্ক। আগে তুমি আমার কোম্পানিতে জব করতে। মায়া অবাক হলো। তাচ্ছিল্য এসে বলল, বাহ, এখন আবার বাড়ির কাজের লোক থেকে কোম্পানির স্টাফ হয়ে গেলাম। আর কে কী বাকি আছে আমার জানার? আরমান অবাক হলো মায়ের কথা শুনে। ওর চোখ লাল করে তাকালো সামিরা, আবির আর আয়নের দিকে। সামিরা তাড়াহুড়ো করে বলল, আমি বলিনি, ওই বাড়ির কথা আবির ভাইয়া বলেছে। আমার আবিরের দিকে এমন তাকালো যেন ওকে এই চোখ দিয়ে ভস্ম করে দেবে। আবিরের অবস্থা ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি। ও কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আর এদিকে মায়া বড় তাচ্ছিল হেসে বলল, তার মানে তখন কার বলা আবিরের ভাইয়াটাও মজা ছিল না? তাই তো সামিরা। সামিরা থতমত খেয়ে গেল। কি বলবো ও নিজেও বুঝতে পারলো না। মায়া, কি হলো বলুন? আমি আপনার বাড়ির কাজের লোক ছিলাম? আরমান, যদি না বলি তবে কি আরমান, যদি না বলি তবে কি এই ছুরিটা দিয়ে শেষ করে দেবে আমায়? দোহাই লাগে, এতটা নিষ্ঠুর হইও না। আমার এখন কিছু স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। আমি আমার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে 1000 বছর বাঁচার, তাকে নিয়ে একটা ছোট্ট সংসার গড়ব, যেখানে প্রতিটি সকাল শুরু হবে ওর হাসিতে আর প্রতিটি রাত শেষ হবে ওর বুকে মাথা রেখে। আর কেন জানি মনে হলো আরমান হেয়ালি করছে ওকে নিয়ে। কিছু ভাবতে পারছে না ও, আর কিছু ভালোও লাগছে না। ও তখনও আরমানের গলায় ছুরি ধরেছিল। হঠাৎ সেই ছুরি নিজের গলায় ধরলো। ওহ, আপনাকে শেষ করে দিলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আর আপনার অর্ধাঙ্গিনীর বুকে জড়িয়ে 1000 বছর বাঁচতে চান, তাহলে আমি নিজেকে শেষ করে দিই। আমি তো আপনার অফিসের স্টাফ, তাই না? আমি আপনার বাড়ির কাজের লোক। সেই কাজের লোককে আবার মায়াবতী বলেও ডাকা যায়? তার চিকিৎসার জন্য স্পেশাল করে বিদেশ থেকে ডক্টরও আনা যায়। এখন স্পষ্ট করে কিছু বললেন না, তাই তো? ঠিক আছে, আর বলতে হবে না। এইজন বাড়ির কাজের লোক যদি আত্মহত্যা করে, তাহলে নিশ্চয়ই কোনো যায় আসবে না আপনার। থাকা প্রত্যেকটা ব্যক্তি আঁতকে উঠল। এতক্ষণে আরমানের গলায় ছুরি ধরে থাকলেও কেউ অতটা গুরুত্ব দেয়নি, কারণ সবাই জানে মায়া আরমানের কোনো ক্ষতি করবে না। কিন্তু মায়া যে নিজের ক্ষতি করবে না করবে এটার কোনো গ্যারান্টি নেই। আরমান বিচলিত গলায় জিজ্ঞেস করে উঠল, মায়া, কি পাগলামো শুরু করছো? হ্যাঁ, দেখো ছুরিটা অনেক ধারালো, প্লিজ ওটাকে ফেলে পাগলামি করো না। আরমান এবার আবিরদের দিকে তাকিয়ে বলো, তোরা এইভাবে হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ওকে আটকা। আরে, কেউ আমার হাতের বাঁধনটা খুলে দাও প্লিজ। মায়া, না, কেউ এগিয়ে আসবে না আমার দিকে। আমার কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে দেব। কথাটি বলে মায়া ছুরিটা হালকা করে। মায়া, না, কেউ এগিয়ে আসবে না আমার দিকে। আমি কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে দেব। কথাটি বলে মায়া ছুরিটা হালকা করে চাপ দিল গলায়। সাথে সাথে গলার নরম চামড়া কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসলো। মায়া ব্যথার চোখ বন্ধ করে নিল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আরমান, মায়া। মাইশা, প্লিজ মায়া বোন আমার, ওটা ফেলে দে, এমন করিস না। তুই তো সব কিছু জেনে গিয়েছিস, তাও কেন এমন পাগলামি করছিস? মায়া, আপু, আমি জেনে গিয়েছি, জানো না হয়নি। আর এখনও উনি সব কিছু লুকাতে চাইছে আমার থেকে। আবির, প্লিজ মায়া, তুমি তোমার আদরের ছোট বোনু, প্লিজ ওটা ফেলে দাও।
এদিকে সামিরা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ ভাবিমণি, ওটা ফেলে দাও, আমার ভয় লাগছে তো। মায়া সামিরার হঠাৎ এমন কান্না দেখে ওর দিকে মনোযোগ ঘুরে গেল। ও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে কেউ একজনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর তারপরে ঠাস করে একটা থাপ্পড় পড়ল মায়ের গালে। মায়া আচমকা চড়ে ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ফ্লোরে। তারপর মুখ তুলে তাকালো ধীরে ধীরে। আরমান দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তির রূপ ধারণ করে, চোখ দিয়ে যেন আগুন বর্ষণ হচ্ছে। আর কত, হ্যাঁ, আর কতটা সহ্য করব আমি? আর কতবার এইভাবে তিলে তিলে কষ্ট দেবে আমায়? এর চেয়ে বরং ওই ছুরিটা একেবারে আমার বুকেই গেঁথে দাও। তো সেই ব্যথাটা হবে শেষ ব্যথা, যেটা দিয়ে সব কষ্ট একেবারে মুছে যাবে। আরমান নিজের বলা কথা শেষ করেই ধপ করে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। আর মায়া ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। মায়ের মনোযোগ সামিরাদের দিকে ঘুরে যেতেই আয়ান আর রহিমা খালা মিলে তাড়াহুড়ো করে আরমানকে চেয়ারে ধরে বাঁধন থেকে মুক্ত করে দেয়। মায়া অসহায় গলায় বলল, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। ভাঙা গলায় বলল মায়া, শুধু চেয়েছি আমার জীবনে ধোঁয়াশা মোড়া সেই অতীতগুলো জানতে, যেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। কেন এত কষ্ট পান আপনি? শুধু সেইটুকুই জানতে চেয়েছি আপনার কাছ থেকে। আমাদের সম্পর্ক, যেটা আপনি আড়ালে লুকিয়ে রেখেছেন, তার সত্যিটাই তো জানতে চেয়েছি। আরও বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মায়া। আরমান চিৎকার করে উঠল, সম্পর্ক, 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 স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তুমি শুধু আমার জীবনের অংশ নও, তুমি আমার অর্ধেক প্রাণ, আমার অর্ধাঙ্গিনী, আমার হালাল সম্পত্তি তুমি। সম্পর্কটা শুধু কাগজে কলমের লাইনে বাঁধা নয়, এটা আমার রক্তে মিশে আছে। প্রতিটি শ্বাসে তোমার নামে খোদাই করা। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। কে হারানো মানে আমার নিজেই আমিটাকে হারিয়ে ফেলা। মায়া, তুমিই ছিলে আমার শুরু, আর শেষটা তোমাতেই। মাঝের প্রতিটা মুহূর্ত, প্রতিটি শ্বাস, প্রতিটি স্বপ্ন, সবই শুধু তোমায় ঘিরে। প্রথম দিকের কথাগুলো চিৎকার করে বলেও ধীরে ওর গলার আওয়াজ কমে এলো। এরপর ওর কথাগুলো মুখ থেকে নয়, হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এলো যেন। হঠাৎই মায়া উঠে এলো, ঝাঁপিয়ে পড়লো আরমানের বুকের ওপর। দুই হাতে মায়া মরিয়া হয়ে উঠল, জড়িয়ে ধরে তাকে, যেন এই আঁকড়ে ধরা দিয়ে নিজের সমস্ত ভয় আর কষ্টকে আটকে রাখতে চায়। মুখ গুজে দিল আরমানের বুকে, আর কান্নায় ভিজে দিল তার শার্টের কাপড়। তবু আরমান নির্বিকার। চোখে কোনো ভাষা নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। সে মায়ের গায়ে হাতও রাখল না, চুপ করতেও বলল না, সান্ত্বনার একটি বাণীও উচ্চারণ করল না, শুধু নিঃশব্দে বসে রইল। মায়াকে কাঁদতে দিল, যেন সেই কান্নাই একমাত্র ভাষা যা এই মুহূর্তে দুজনের মধ্যে বেঁচে আছে। এরপর কিছুক্ষণ সময় যেতেই আরমান নির্লিপ্ত গলায় বলল, চলো, তোমাকে তোমার সেই ধোঁয়াশায় মোড়া কথাটা জানাবো, যেটার জন্য জানার জন্য তুমি এতটা মরিয়া হয়ে উঠেছ। আর কোনো কিছু আড়াল রাখবো না তোমার কাছ থেকে, এবার সবটা খুলে বলবো। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি আর পারছি না মায়া, এই বোঝা বয়ে নিতে চলতে চলতে আমি ক্লান্ত। এবার এই সব কিছু থেকে মুক্তি চাই। মায়া অবাক চোখে তাকালো মায়ার দিকে। কথাটি বলে আরমান মায়াকে ধীরে ধীরে উঠে দাঁড় করালো, তারপর সোফায় বসালো। রহিমা খালাকে ইশারা দিতে উনি তাড়াহুড়ো করে ফার্স্ট এড বক্স এনে দিলেন। আরমান মায়ার গলার আঘাত পাওয়া জায়গাটা ড্রেসিং করে দিতে দিতে বলছে, শুরু করলো সবটা, সবটা সেই শুরু থেকে, যেদিন দেখা হয়েছিল পিচ্ছি মায়াবতীর সাথে। তারপর পিচ্ছি মায়াবতীর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়া, পিচ্ছি মায়াবতীকে খুঁজে বের করার চেষ্টা, এরপর আরমানের দাদুর জোর করে মায়ের সাথে বিয়ে দেওয়া, তারপর আরমানের মায়ের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত হওয়া, বাবার সাথে রাগারাগি করে মায়াকে ডিভোর্স দিতে গিয়েও সেই ব্যাপারে সাইন না করা, এরপর অযাচিতভাবে আবারও একটা খারাপ পরিস্থিতিতে ওদের দুজনকেই দেখা হলো। আরমানের ভুল বোঝা, মায়াকে যেভাবে হোক নিজের কাছে রাখতে চাওয়া, মিস্টার ড্যানিয়েলকে নিয়ে ওর জেলাছি, তারপর হঠাৎ করে মায়া বাবার এই দুনিয়ার মায়া ত্যাগ করা, মায়ার আগমনে পিচ্ছি মায়াবতীর পরিচয়ে। তারপর আরমান বুঝতে পারে মায়াই আসল মায়াবতী, মায়াই আসল মায়াবতী, ওকে পুরো দুনিয়ার সামনে স্বীকৃতি দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাওয়া। কিন্তু হঠাৎ করে মায়ের ভুল বুঝে দূরে সরে যাওয়ার চেষ্টা, তারপর ওদের অ্যাক্সিডেন্টকে ড্রাগস দেওয়া,
শুরু থেকে শেষ অবধি সবটা বলল আরমান, শুধু লুকিয়ে খেলো একটি বিষয়, ওর আর মায়ের অনাগত সন্তান। এমনিতেই এত কিছু একসাথে মেয়েটা ব্রেনে কতটা নিতে পারবে আরমানের জানা নেই। তার উপর সন্তান হারানোর কষ্ট, এটা নিয়ে থেকেই আরমান জানালো না মায়াকে। এই কষ্টে নিজের বুকে জমা রেখে দেবে আরমান সারা জীবন। থাক না কিছু অজানা, যদি এতে মেয়েটার কষ্ট কিছুটা হলেও কমে।